দর্শক, আমরা ফিরে আসছি বিরতির পরে। ডন, আমাদের কমিউনিটিতে কিংবা এই নর্থ আমেরিকাতে, কানাডাতে অনেক নিউ মিগ্রেন্ট আসছে। সো এই যে নিউ মিগ্রেন্ট, তাদের তো কোনো ক্রেডিট হিস্ট্রি নেই, তাদের তো কোনো ক্রেডিট স্কোর নেই। যাদের ক্রেডিট হিস্ট্রি নেই তারা কিভাবে ক্রেডিট কার্ড পেতে পারে? কিংবা যাদের এখানেই ক্যানাডিয়ানই কোনো টিন এজ নতুন যারা ইউনিভার্সিটিতে যাচ্ছে কিংবা কলেজে যাচ্ছে, যাদের কোনো ক্রেডিট স্কোর নেই, তারা কিভাবে একটা ক্রেডিট কার্ড পেতে পারে? শফিক, এটি অত্যন্ত একটি দরকারি জিনিস, যেটি তোমার নতুন ইমিগ্রেন্ট যারা এখানে আসছেন তাদের জানার দরকার। আমি যখন এদেশে বা নর্থ আমেরিকাতে এসেছিলাম অনেক বছর আগে, তখন যেটা আমাদের করতে হতো যে আমরা সাধারণত অনেক কাউকে রিকোয়েস্ট করতাম যে অ্যাডিশনাল ক্রেডিট কার্ড হিসেবে আমাকে করার জন্য। এবং এটি হচ্ছে তুমি যখনই একজন অ্যাডিশনাল ক্রেডিট কার্ড হোল্ডার হও একটা প্রাইমারি ক্রেডিট কার্ড হোল্ডারের সাথে, তখন তোমার ক্রেডিট কার্ড হিস্ট্রি বিল্ড আপ হতে থাকে। এবং তখন তুমি আস্তে আস্তে ক্রেডিট কার্ড হিস্ট্রি বিল্ড আপ হওয়ার পরে তুমি নিজে যদি ধরো বছর খানেক পরে বা 6 মাস পরে অ্যাপ্লাই করো, তখন তোমার ক্রেডিট কার্ড পাওয়ার চান্স থাকে। এই ব্যবস্থা এখনো আছে, কিন্তু এখন জিনিসপত্রগুলো আরো সহজ হয়েছে। এখন প্রত্যেকটা মেজর ব্যাংক একটা নতুন ধরনের প্যাকেজ অফার করে, যেটির আন্ডারে তুমি যদি তাদের সাথে অ্যাকাউন্ট খুলো এবং তারা একটা তোমার নিউ ইমিগ্রেন্ট ক্রেডিট কার্ড অফার করে, এবং সেই সুযোগটা তোমরা নিতে পারো। এবং তাহলে সেটি তোমার নিজের নামে ক্রেডিট কার্ড ইস্যু হবে, এবং এই ক্রেডিট কার্ড করার জন্য তোমার কারো অ্যাডিশনাল কার্ড মেম্বার বা কার্ড হোল্ডার হতে হবে না। এবং তুমি তোমার কানাডা আসার সাথে সাথে তুমি নিজের নামে ক্রেডিট কার্ড দিয়ে তোমার নিজের ক্রেডিট হিস্ট্রি বিল্ড আপ করার একটা সুযোগ পাচ্ছ। এবং এই ধরনের সুবিধাগুলো এখন আছে, কিন্তু এগুলো 30-40 বছর আগে ছিল না। আচ্ছা, তার মানে তুমি বলতে চাইছো যে কিছু কিছু জিনিস, যে জিনিসগুলো অনেক আগে ছিল, সময়ের সাপেক্ষে এগুলো চেঞ্জ হয়ে গেছে, এখন এটা অনেক সহজ হয়ে গেছে ক্রেডিট কার্ড পাওয়াটা। এর ভিতরে তুমি আরেকটা কথা বলেছো যে গ্যারান্টর হিসাবে অন্য কেউ যদি নতুন একজন অ্যাপ্লিক্যান্টের সাথে থাকে, তাহলে ক্রেডিট কার্ড পাওয়াটা সহজ হয়। নাও এই যে গ্যারান্টরের ব্যাপারটা, ক্রেডিট কার্ড অ্যাপ্লিকেশনের ব্যাপারে গ্যারান্টর, সো এই গ্যারান্টর যখন গ্যারান্টি দেয় একটা ক্রেডিট কার্ডে, এটা কি এই গ্যারান্টরেরও লাইবিলিটিস, নাকি শুধুমাত্র যাকে গ্যারান্টি দিচ্ছে শুধু ক্রেডিট কার্ডটা তারই লাইবিলিটিস? শফিক, কেউ যখন গ্যারান্টি দেয় কোনো ক্রেডিট কার্ডের, তখন সম্পূর্ণ লায়াবিলিটি যে গ্যারান্টি দিচ্ছে তার। যেমন ধরো, তুমি ক্রেডিট কার্ড নিলে একজনের থেকে, সে প্রাইমারি ক্রেডিট কার্ড হোল্ডার, এবং তুমি যদি সেই ক্রেডিট কার্ডটা রেকআপ করো বা তুমি চার্জ করে নষ্ট করে ফেলো, তখন সমস্ত কিছু দায়িত্ব হবে প্রাইমারি কার্ড হোল্ডার যে তোমাকে গ্যারান্টি দিচ্ছে। সুতরাং এটা হয়তো বা অনেকেই দিতে চাবে না, আনলেস সে তোমার খুব ক্লোজ ফ্রেন্ড বা রিলেটিভস বা তোমাকে চেনে অনেক দিন থেকে, এবং সেই জন্য এটা হয়তো বা অনেকের পক্ষে সম্ভব না হবে। কিন্তু ব্যাংকের যে প্যাকেজ অ্যাকাউন্ট অফার করে, সেখানে যারা তারা একটা সুযোগ দেয় নিউ ইমিগ্রেন্টসদের ক্রেডিট কার্ড দেওয়ার, সেটাতে তোমার এই ধরনের সমস্যার মধ্যে যেতে হবে না, এবং সেভাবে তুমি ক্রেডিট কার্ড পাওয়ার আরেকটি পথ দেখতে পারো। সুন্দর উত্তর দিয়েছে ডন। দর্শক, এখানে খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট এই গ্যারান্টি ব্যাপারটা, যেটা নিয়ে আমি ডনের সঙ্গে কথা বলছিলাম। অনেক সময় ব্যাংক গ্যারান্টর হিসাবে আপনাকে কাউকে চেতে পারে, আর সেক্ষেত্রে আপনাকে একটু সাবধান হতে হবে। যেমন ডন বলেছে যে গ্যারান্টর ইজ ফুললি রেসপন্সিবল ফর এনি লোন। সো আপনি যদি কাউকে গ্যারান্টি দেন, তবে আপনাকে মনে রাখতে হবে এটা রেসপন্সিবিলিটি আপনার। এবং এই ক্রেডিট কার্ড যে ইউজ করছে, যে নিউ অ্যাপ্লিক্যান্ট, সে যদি কোনোভাবে ডিফল্ট হয়, এর দায় দায়িত্ব ভার আপনাকেই নিতে হবে। ইজ দ্যাট রাইট? হ্যাঁ শফিক, এটাই এভাবে কাজ করে। সাধারণত যে গ্যারান্টি দেয় তারই সমস্ত দায়িত্ব এবং সমস্ত রেসপন্সিবিলিটি। Good. Now, Don, according to most recent data from Bank of Canada, the average debt held by Canadian excluding mortgages is $20,759. So my question, এই যে ডেট
$20,759,000 এবং এর পরিমাণ অ্যাকর্ডিং টু স্ট্যাটিস্টিক্স আফটার কোভিড-19 উইল ইনক্রিজ। দ্য মিন এই লোনের পরিমাণটা বাড়তেই থাকবে। এটা একটা ঠিক গোলক ধাঁধার মতো। এই লোনের পরিমাণ বাড়ছে, যেমন 10 বছর আগেও অ্যাভারেজ ক্যানাডিয়ানের লোনের পরিমাণ ছিল অ্যারাউন্ড 9,500। এটা আস্তে আস্তে এখন এসে দাঁড়িয়েছে 20,759। কোভিড-19 এর পরে স্ট্যাটিস্টিক্যালি এই সংখ্যাটা, এই অ্যামাউন্টটা আরো বেড়ে যাবে। এই যে গোলক ধাঁধার চক্র, এই গোলক ধাঁধার চক্র থেকে বের হয়ে আসার উপায়টা কি? শফিক, এটি একটি অত্যন্ত সমসাময়িক সমস্যা এবং এই ধরনের সমস্যা সাধারণত অনেকে ভুগে থাকে। এবং যেভাবে এটা আমি দেখি যে এটার অন্যতম একটা প্রধান কারণ হচ্ছে তোমার আমাদের জাজমেন্টের অভাব। আমরা সাধারণত ক্রেডিট কার্ড পে চার্জ করতে থাকি এবং আরো কিছু ফ্যাক্টরস আছে, যেমন আমরা আমাদের পাশের বাসার নেইবার থেকে বেশি উঁচুতে থাকতে চাই এবং এটি করতে যে আমরা হয়তো অনেক কিছু কিনছি বা দেখাচ্ছি যেটি আমি অ্যাফোর্ড করতে পারছি না। এবং এছাড়া আরো উপায় হচ্ছে যে আমার কোনো প্ল্যানিং নেই এবং আমার কোনো ভবিষ্যতের আউটলুক নেই, সুতরাং আমি সমানে ক্রেডিট কার্ড চার্জ করে যাচ্ছি, কিন্তু আমি প্ল্যান করছি না যে কিভাবে এটি থেকে বের হতে পারবো। এখন যে সেকেন্ড পার্ট প্রশ্নের উত্তর হবে, যেটিও বলছিল কিভাবে থেকে বার হয়ে আসা যায়, সেটা নাম্বার 1 জিনিস তোমার করতে হবে যে স্টপ চার্জিং এ ক্রেডিট কার্ড। তুমি অন্য যত কিছুই করো, তুমি যদি ক্রেডিট কার্ড চার্জ বন্ধ না করো তাহলে তুমি কোনোদিন এটা বের হতে পারবে না। তুমি স্টপ চার্জিং এ ক্রেডিট কার্ড, তারপরে তোমার লোনগুলো যেগুলো আছে সেগুলো আস্তে আস্তে শোধ করতে থাকো। তুমি লোন শোধ করার ক্ষেত্রে তুমি চেষ্টা করো যে তোমার যেমন ধরো 10টা ক্রেডিট কার্ড আছে, সেখান থেকে তুমি কিভাবে কমাতে পারো নাম্বারগুলো, এবং তুমি শুরু করতে পারো সবচেয়ে কম লোন যেটাতে, সেটা আগে পরিশোধ করো এবং তারপরে বড়গুলোর দিকে যাও। এছাড়া তুমি আরো কিছু ওয়েতে তুমি বিলগুলো পরিশোধ করতে পারো, যেমন ধরো তোমার অনেকের সেভিংস অ্যাকাউন্টে বা জিআইসি বা ইনভেস্টমেন্টে টাকা পড়ে আছে যেটি কোনো ইন্টারেস্ট দিচ্ছে না বা কোনো কাজে আসছে না, অথবা অনেক সময় 1% বা 2% তোমার রিটার্ন দিচ্ছে। তুমি সেখান থেকে ওটা নিয়ে তোমার ক্রেডিট কার্ডের বিল শুরু পে করো এবং এটাতে সবচেয়ে বড় বেনিফিট তুমি রাইট ওয়ে পাচ্ছ যে তুমি প্রতি মাসে 21 থেকে 28% লোন ইন্টারেস্ট খরচ বাঁচাচ্ছ। এবং এছাড়া তুমি একটি প্ল্যান করো যে তুমি আগামী 5 বছরে তোমার এই লোনগুলো শোধ করে দিবে বা আগামী 3 বছরে তুমি শোধ করতে চাও। এইভাবে তুমি প্ল্যান করে তোমার একটার পর একটা স্টেপ নিয়ে তোমার একটা লোনকে অ্যাটাক করতে হবে। ইটস রিয়েলি গুড প্ল্যানিং। আমার মনে হয় দর্শক আপনারা এই যে অ্যাডভাইস আপনারা যদি ইউজ করেন, এটাতে আপনারা অবশ্যই বেনিফিটেড হবেন বলে আমি মনে করি। নাও আমার একটা প্রশ্ন এখানে, জন, এই যে হাই ইন্টারেস্ট ক্রেডিট কার্ডগুলো এবং ইনভেস্টমেন্টগুলো, হ্যাঁ, তো অনেক সময় দেখা যায় অনেকেই, যেটা টেম্পটেশনই বলি কিংবা প্রপার প্ল্যানিংই বলি, অনেকে এর উল্টো যেটা করে সেটা হলো যে ক্রেডিট কার্ড থেকে টাকা নিয়ে স্টক মার্কেটে ইনভেস্ট করে। যেমন এই মুহূর্তে স্টক মার্কেট অনেক স্টক আছে যেগুলোর ইল্ড কিংবা রিটার্ন ওভার 50%। খুব তাড়াতাড়ি অনেক স্টক আছে যেগুলো $10 থেকে $20 কিংবা $30 হয়ে গেছে। সো এই যে টেম্পটেশন, অনেকেই আমি দেখেছি যে যারা ক্রেডিট কার্ড থেকে টাকাটা নিয়ে এই স্টক মার্কেটে ইনভেস্ট করছে, এবং আমার কাছে এটা খুব রিস্কি। কিন্তু as a financial advisor and analyst and also a writer, তুমি এটাকে কিভাবে বলবে, কিভাবে দেখবে? শফিক, এটি অত্যন্ত প্রাসঙ্গিক কথা এবং অনেকে এটি করতে চায় এবং তাদের ধারণা যে তারা তোমার লাককে বিট করতে পারবে, তারা কখনোই আনলাকি হবে না। এবং হয়তোবা অনেকের ক্ষেত্রে খুবই অল্প পার্সেন্টেজ কিছু পিপলের ক্ষেত্রে তারা লাকি হতে পারে এবং এভাবে পয়সা বানাতে পারে, কিন্তু বেশিরভাগ মানুষের জন্য এটা অত্যন্ত রিস্কি প্রপোজিশন এবং এটা থেকে আমি সবাইকে অ্যাডভাইস করবো দূরে থাকতে। কারণ যেমন তুমি ধরো $10,000 বা $20,000 ক্রেডিট কার্ড থেকে নিয়ে একটা স্টকে ইনভেস্ট করলে, এবং স্টক এমন একটা জিনিস যে কোনো গ্যারান্টি নেই, এটি উঠতে পারে নামতে পারে, এবং তুমি যদি তোমার সম্পূর্ণ মানি লুজ করো সেই স্টকটাতে, তখন তুমি ওই $20,000 21 থেকে 28% লোনের বোঝা নিয়ে
তোমাকে বছরের পর বছর পেমেন্ট করতে হবে। সুতরাং সবচেয়ে যেটা অ্যাডভাইস এবং ভালো অ্যাডভাইস আমি বলবো যে ইনভেস্টমেন্ট এর ক্ষেত্রে ক্রেডিট কার্ডের টাকা ব্যবহার না করার জন্য যদি ইনভেস্টমেন্ট তুমি করতেই চাও তখন ব্যাংক থেকে স্পেশাল বা বিশেষ ধরনের ইনভেস্টমেন্ট লোন পাওয়া যায়, যেটার ইন্টারেস্ট রেট অনেক কম হয় ক্রেডিট কার্ড থেকে, সেটার দিকে তাকাতে পারো। কিন্তু ক্রেডিট কার্ড থেকে সবসময় দূরে থাকবে এটাকে স্টক ইনভেস্ট বা আদার ইনভেস্টে ব্যবহার করার জন্য। তার মানে যে ক্রেডিট কার্ডের টাকা ইউজ করে স্টক মার্কেটে ইনভেস্ট ইজ কমপ্লিটলি শুড বি ডিনাইড অর শুড বি স্টপড। হ্যাঁ, এটা অত্যন্ত একটা রং ডিসিশন এবং পোর ডিসিশন আমি বলবো। এবং বেশিরভাগ ক্ষেত্রেই যারা এই ডিসিশন নিয়ে তোমার লাভ ট্রাই করতে যাবে, একটা ভালো পার্সেন্টেজ এটাতে ফেলিওর হবে। হয়তো বা খুবই হাতে গোনা কিছু লোক পারবে যেতে পারো, কিন্তু অ্যাভারেজ পপুলেশনের জন্য এটা তোমার বোঝা হয়ে দাঁড়াবে এককালে। রাইট। এবং অধিকাংশ সময় আমরা সফিস্টিকেটেড ইনভেস্টর না, এটা আমাদেরকে সবসময় মনে রাখতে হবে। নাও তোমার বইয়ে তোমার বই ক্রেডিট কার্ড হ্যাকসে তুমি এক জায়গায় মেনশন করেছো, আমি পড়ছি, দিস ডেজ a credit card is no longer a luxury item but a dire necessary, and you won't be able to walk through life from birth to death without credit cards. Most hospital and funeral homes won't serve you if you don't have a credit card in those countries where these services are not provided for free. Now, age a life from birth to death, we need the credit card, and I agree with that. আমাদের চলার প্রতিটি স্টেপে আমরা বুঝতে পারছি, তোমার সঙ্গে কথা বলে বুঝতে পারছি যে আমাদের ক্রেডিট কার্ড দরকার, এবং ক্রেডিট কার্ড ছাড়া আমরা আসলে চলাটা আমাদের জন্য অনেক বেশ কঠিন। কিন্তু এই যে হাই ইন্টারেস্ট অ্যারাউন্ড 28% সামটাইমস, তারপরে কমপ্লেক্স ক্যালকুলেশন ইন ক্রেডিট কার্ড, ইয়ারলি ফিস, এগুলো তো সামটাইমস ইট বিকামস সো ইম্পসিবল ফর এ কনজিউমার টু মেক দ্য পেমেন্ট রেগুলার বেসিস। এটা একটা আবার এই পেমেন্টগুলো একটা বোঝা। এই বোঝা থেকে, এই মেস থেকে একজন কিভাবে নিজেকে কন্ট্রোল করবে, নিজেকে একটু দূরে রাখবে, একটু ভালো থাকতে পারবে, তুমি কি অ্যাডভাইস করো আমাদের দর্শককে যে তারা কিছুটা স্বস্তি পেতে পারে এই ক্রেডিট কার্ডের বোঝা থেকে? ধন্যবাদ শফিক। সবচেয়ে বড় জিনিস বা বড় অ্যাডভাইস ক্রেডিট কার্ড নিয়ে যে কখনোই তুমি বিল অ্যাকিউমুলেট হতে দেবে না। প্রতি মাসের বিল প্রতি মাসে পে করবে, এবং এটার একটা মেইন বেনিফিট হচ্ছে যে তুমি বলতে পারো তুমি ক্রেডিট কার্ড কোম্পানির পয়সা বিনা ইন্টারেস্টে ব্যবহার করছো তোমার গ্রেস পিরিয়ড জন্য, যেটি হচ্ছে সাধারণত 21 দিন বা কোনো কোনো ক্ষেত্রে 27 দিন হতে পারে। সুতরাং তুমি তাদের পয়সা ব্যবহার করছো এবং তাদেরকে ইন্টারেস্ট দিচ্ছ না। যখনই তুমি একবার ইন্টারেস্টের প্যাচে পড়বে, তখন সমস্যা হচ্ছে যে এর সাথে তুমি আবার নেক্সট মাসে আরো চার্জ করলে এবং সেটি অ্যাড হয়ে এটা বাড়তেই থাকবে, এবং এই অল্প বাড়াটা আস্তে আস্তে এমন সময় এত বেশি যাবে যে তখন এটা তোমার কন্ট্রোলের বাইরে চলে যায়। সেই জন্য এটাকে তোমার প্রথম থেকেই ট্যাকল করতে হবে এবং চেষ্টা করবে যে প্রতি মাসে লোন পে করে দিতে বা ক্রেডিট কার্ডের বিল পে করে দিতে, এবং কখনো যদি ধরো তুমি এটি তোমার আয়ত্তের বাইরে চলে যায় তখন স্টপ চার্জিং মোড এবং সেই লোনগুলো আগে হ্যান্ডেল করো, তারপরে আবার নতুন করে চার্জ করা শুরু করো। আমরা এখন একটা বিরতিতে যাব, আমাদের সাথেই থাকুন, নন্দনের সাথে থাকুন, দেখুন দ্য মিডলম্যান।